আচ্ছা, একদম মাসুদ, একটু আপনার কাছে ফিরতে চাই। আপনারা যদি আমরা বলি দীর্ঘদিন ধরে একসঙ্গে ভোট করে আসছেন বিএনপির সঙ্গে, বিএনপি জামাতের সঙ্গে ভোট করে এসছে, জোটবদ্ধ ভোট, এবার আলাদা ভোট হচ্ছে এবং আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি আপনাদের প্রধান প্রতিপক্ষ। কতটা প্রস্তুত জামাত নির্বাচনের জন্য? অনেক ধন্যবাদ আপনাকে এবং যারা দর্শক শ্রোতা শুনছেন, পরে শুনবেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামী শুরু থেকেই আমরা নির্বাচনের জন্য মাঠে একই সাথে আমরা আন্দোলনও করেছি এবং নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি। আন্দোলনও করতে হয়েছে জনগণের প্রয়োজনেই। আপনারা জানেন যে বিচার সংস্কার, জুলাই সনদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়, বিশেষ করে গণভোট প্রসঙ্গে জনগণের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণে আমরা ভূমিকা রেখেছি। বিশেষভাবে আমাদের প্রবাসী ভাই বোন যারা, তাদের ভোটে অন্তর্ভুক্ত করা, এরকম অনেকগুলো বিষয়কে সামনে রেখে আমাদের একই সাথে আমরা নির্বাচনের জন্য মাঠে আমাদের সবাইকে কাজে সম্পৃক্ত করেছি। আবার পাশাপাশি আমরা আন্দোলনের মাধ্যমেও যেগুলো জনগণের নির্বাচনের সাথে সম্পৃক্ত বিষয়, সেগুলোকে আমরা কাভার করার চেষ্টা করেছি। বিএনপি এবং জামাত ইসলামী নির্বাচনে এবার আমার কাছে এটা প্রতিপক্ষ বলি না, আমি বরং বলি যে আমাদের প্রতিযোগিতার একটা ইতিবাচক প্রতিযোগিতা। কারণ একটা শক্তিশালী সরকারের জন্য শক্তিশালী একটা বিরোধী দলের প্রয়োজন হয়। একটা মানে সাস্টেইনেবল স্টেট যদি আপনি বলেন, বিগত দিনে কি হয়েছে, বিগত দিনে যেটা হয়েছে যে আওয়ামী লীগ কোনো গৃহপালিত বিরোধী দল দিয়ে তারা চলেছে এবং সেই প্রেক্ষাপটে একটা রাষ্ট্র শুধু না, তারা নিজেরাও ধ্বংস হয়ে গেছে, দেশ ছাড়া হয়েছে। তো আমরা মনে করি যে আমাদের পরস্পরের মধ্যে একসময় আমরা আন্দোলন করেছি। এখন দেশের যে বিরাজমান পরিবর্তিত প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বিএনপির সাথে আমাদের এখন শত্রুতা তৈরি হয়ে গেছে, এটা তো ভাবার কোনো কারণ নেই। বরং বিএনপির সেটা কথা থাকে, বিএনপির মধ্যেও তো তাদের প্রতিযোগিতা আছে না, তাদের এক এক আসনে 5 জন 10 জন 7 জন ক্যান্ডিডেট আছে, তারা তো কম্পিটিশন করতেছে। তো এই কম্পিটিশনের মধ্যে আমি নেতিবাচক দেখি না যতক্ষণ পর্যন্ত সৌজন্যতা থাকে, পরমত সহিষ্ণুতা থাকে, পরস্পরের প্রতি শ্রদ্ধা সম্মান থাকে, ভাষাগত দিকে আমরা যদি রাজনৈতিক শিষ্টাচারটা সংরক্ষণ করতে পারি, তাহলে অত অসুবিধা হওয়ার কথা না। বরং সেটাই যেটাকে আমরা বিউটি অফ ডেমোক্রেসি বলি, যে ডেমোক্রেসিতে আপনি যত বেশি পর্যালোচনা হবে, যত বেশি পরস্পরের যৌক্তিক সমালোচনা হবে, তত একটা রাষ্ট্র অগ্রগতি, উন্নতি এবং আধুনিক উন্নত বিশ্বের সাথে আমরা তাল মিলে চলতে পারবো। কিছুক্ষণ আগে আপনি বলছেন যে সৌজন্যতা থাকে, জামাতের আমির তিনি কিছুক্ষণ আগেই বলেছেন যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ভরে গেছে। আপনি জানেন যে আজকে বিশ্ব দুর্নীতি বিরোধী দিবস, এবং সেখানে তিনি বলেছেন যে ভিক্ষুক থেকেও চাঁদা নেয় একটা গ্রুপ। এই গ্রুপটা কারা, কাদেরকে উনি মিন করেছেন? দেখেন, আমরা কিন্তু এই কথাটা শুরু থেকে বলে আসছি যে আওয়ামী লীগ যে চাঁদাবাজি, যে সন্ত্রাস, যে ফ্যাসিবাদের রাজনীতির কারণে তারা দেশ ছাড়া হয়েছে, শুধু ক্ষমতা ছাড়া না, দেশ ছাড়া হয়েছে। একই কাজ আমাদের দেশে করছে এবং কোনো ক্ষেত্রে আমরা শুনছি, দেখছি এবং পত্রপত্রিকায় আমরা জানছি। এমনকি বিএনপি নিজেরাও তাদের দল থেকে অসংখ্য নেতাকর্মী তাদের বহিষ্কার করেছে এই কারণের উপরে ভিত্তি করে। তাদের কোথাও কারণ দর্শানোর নোটিশ করেছে, বহিষ্কার করেছে, আবার তাদের সংশোধন হয়েছে মনে করে তাদেরকে ফেরত নিয়ে আসছে। এটা হাজারের উপরে, মানে কয়েক হাজার। তো এই যে পরিস্থিতিটা হচ্ছে, এটা তো খুব স্বাভাবিকভাবেই বোঝা যায়। আর আমরা এই প্রসঙ্গে খুব স্পষ্ট কথা বলেছি। তো আমিনুর জামাত যে কথাটা বলেছেন যে আমরা চাঁদাবাজের কারণে একটা সরকারকে পতন ঘটালাম, আমরা যে জামাত বিএনপি মিলে, সেই একই কাজ যদি আবার এখন হয়, তো সেটা যদি জামাত করে, জামাতের ব্যাপারে বিএনপি বলুক। আর বিএনপির ব্যাপারে যদি এটা হয়ে থাকে, তাহলে বিএনপি তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। কারণ এরকম একটা প্রেক্ষাপট তৈরি হলে বিএনপির জন্য এটা ভালো হবে না। ভালো হবে না বলতে তারা নিশ্চয়ই উপলব্ধি করছেন ভালো হচ্ছে না, যে তারা নিশ্চয়ই খেয়াল করছেন যে যেসব এলাকাগুলোতে তাদের জনপ্রিয়তা একটা জায়গা ছিল, সেই জনপ্রিয়তা জরিপগুলো এখন আসতেছে, সেই জরিপে নিশ্চয়ই তারা উপলব্ধি করতে পারতেছেন যে ক্রমান্বয়ে ভোটের রেশিওটা কিন্তু জামাতের একটা সময় ছিল যে জায়গায়, সেই জায়গাটা থেকে এখন একটা সময় আমাদের থেকে একটা ভালো ব্যবধান ছিল, সেই জায়গাটা এখন বরং বলা হচ্ছে জরিপে যে জামাত ইসলামী এখন দলগতভাবে আমরা জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। আর পার্সেন্টেজগত দিক থেকে যদি ধরা যায়, তাহলে 30 এবং 34 মাত্র 4%-এর একটা উপলব্ধি করতে পারছে বিএনপি যে জামাতের নাকি বেড়ে যাচ্ছে, পার্থক্য কমে যাচ্ছে বিএনপির সঙ্গে, বিষয়টি তাই? দেখুন, প্রত্যেকটা জরিপেরই নানান রকম ফ্লস থাকে, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। এবং জরিপ যে সবসময় ভোটের মাঠের চিত্রটা পুঙ্খানুপুঙ্খ রূপে তুলে ধরে, সেরকমটি নাও হতে পারে।
যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটি সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জরিপ নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু একমাত্র নির্বাচনের পরেই এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরেই বোঝা যাবে মাঠে কার কি অবস্থা। আর এখানে আমার ভাই যে কথাটি বললেন, জামাতের জনপ্রিয়তা যদি বাড়ে তাতে তো কোনো অসুবিধা নাই, এবং আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ হবে সুস্থ প্রতিযোগিতার বাংলাদেশ। এটা অন্তত আমি এই আশাটা দেখতে চাই। একটা সময় বাংলাদেশ নির্মূলের রাজনীতির মধ্যে দিয়ে গেছে, একটা সময়ে আমি জামাতে ইসলামের উদাহরণই দিই, আমাদের শিবিরের ভাইরা বলতেও পারতেন না যে তারা শিবিরের সমর্থক, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। ইভেন সংসদে দাঁড়িয়ে আমি আবরার ফাহাদ যখন হত্যাকাণ্ড ঘটে তখন আমি বলেছিলাম, যখন একটা রব উঠলো যে আবরার ফাহাদ শিবির করে, তখন আমি বলেছিলাম যে এটা একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে যে গিভ দেম আ ব্যাড নেম অ্যান্ড দেন কিল ইট। সো এই জায়গা থেকে তো বের হওয়ার একটা সুবর্ণ সুযোগ আমাদের হাতে এসছে, কেন সেটা আমরা কাজে লাগাবো না? জামাতের জনপ্রিয়তা যদি বাড়ে তাহলে আমি মনে করি বিএনপির সঙ্গে একটা সুস্থ প্রতিযোগিতার যদি আমরা মানে সেই কালচারটা তৈরি করতে পারি, তাহলে আগামীতে নির্বাচনের মানে সময়ে প্রত্যেকের মাথায় থাকবে, প্রত্যেকটা দলের মাথায় থাকবে আমি আরো কত ভালো কর্মী রিক্রুট করতে পারি, আমি রাজনীতিতে আরো কত গুণগত পরিবর্তন আনতে পারি, আমি কিভাবে মানুষের আরো কাছে যেতে পারি, আমি কিভাবে আরো বেশি সুশৃঙ্খল একটা দলে পরিণত হতে পারি। সো আমি এটাকে খুবই পজিটিভলি দেখি। সেই পজিটিভের জায়গায় আমরা দেখলাম যে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা কখনোই তাকে জামাত সম্পর্কে নেতিবাচক কোনো কথা বলতে দেখিনি। তিনি যতদিন ধরে রাজনীতিতে রয়েছেন, তিনি সম্প্রতি একটি আয়োজনে, বিএনপির আয়োজনে বলেছেন যে 1971 সালে কোন দল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এটি জানা আছে, তারা মানুষের মা বোনদের ধর্ষণ করেছে এটি বলেছেন, এবং তিনি স্পষ্ট জামাতকে ইঙ্গিত করেই বলেছেন। তাহলে হঠাৎ করে এই প্রতিক্রিয়া তিনি কেন দেখালেন? এই জামাতি বিএনপির সঙ্গে গত কয়েক যুগ ধরে রাজনীতি করছে, হঠাৎ করে এই মন্তব্য কেন? দেখুন, পলিটিক্সের মাঠে, বিশেষ করে ভোটের মাঠে, পরস্পরের ব্যাপারে মন্তব্য করা, পরস্পরের দুর্বলতম বিষয় নিয়ে জনগণকে জানানো এবং কথা বলা, এটা খুব আশ্চর্য হবার কিছু নেই। বিশ্বব্যাপী নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে এটা হয়ে থাকে। আমরা যখন জামাতের স্লোগান দেখি তখনও কিন্তু তারা বলেন নৌকা ধানের শীষ 2 সাপের 1 বিষ, অথবা তারা বলেন চাঁদাবাজ অমুক তমুক বলেন, এবং এটার মধ্যে আমি আসলে কোনো ম্যালিসও দেখি না, আমি এটাকে অত সিরিয়াসলিও নেই না, কারণ বাংলাদেশের মানুষ জানে কার কি ভূমিকা, কখন কোথায় কিরকম ছিল। সো এটা জাস্ট মনে করিয়ে দেওয়া, হয়তো বা দুই দলই মনে করছে যে এটা মনে করিয়ে দিতে পারলে তাদের দলের ভোট হয়তো কিছুটা বাড়বে বা প্রতিদ্বন্দ্বী দলের ভোট কিছুটা কমানো যাবে। সিরিয়াসলি নিতে চায় না বিষয়গুলোকে, আপনারাও কি তাই সিরিয়াসলি নিচ্ছেন না? সিরিয়াসলি আমি এবং আপা কিভাবে নিচ্ছি ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে জনগণ কিভাবে নিচ্ছে। আমরা তো বলছি জনগণের জন্য, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু অ্যানালিসিসটা মাথায় নিতে হবে যে এই একই ন্যারেটিভটা শেখ হাসিনা আওয়ামী লীগ বিগত 15-20 বছর ধরে জনগণের সামনে দেওয়ার চেষ্টা করেছে, এবং তার পতনের মূল একেবারে পেরেকটা কিন্তু এই শব্দের উপর ভিত্তি করে হয়েছে। ঠিক আছে, রাজাকার, তারপরে এই ট্যাবলেট সে খাওয়াতে চেয়েছিল যে এটা বললে তাহলে বোধহয় সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটার উপর ভিত্তি করেই এই জেনারেশন কিন্তু তাকে মানে শুধু পদত্যাগ না, মানে দেশ থেকে বাধ্য করেছে। সুতরাং আমাদের পারসেপশনটা কিন্তু সামনে নিতে হবে। জনাব তারেক রহমান এই প্রসঙ্গটা নিয়ে এসেছেন, আবার ওনারই কিন্তু বক্তব্য আছে যে ওনাকে যখন সাংবাদিকদের সামনে মুখোমুখি হতে দেখা গেছে, সেই ভিডিও এখন সামনে পাওয়া যাচ্ছে, যে এটা তো শেখ মুজিবুর রহমানও এটা বিষয়টা তাদেরকে বলেন নাই, তাদের নেতৃবৃন্দ এটার সাথে সম্পৃক্ত এই কোশ্চেন তোলেন নাই। শেখ হাসিনা লম্বা সময় ক্ষমতা ছিল, তারা তো এটা তোলেন নাই। তো একই কথা তো আজকে জনগণ ওনাদেরও বলবে যে ওনারা 3 টার্ম ক্ষমতায় ছিলেন, ওনাদের তো সুযোগ ছিল জামাতের এই এত অপরাধ করেছে জামাত, সেই বিচার তারা 3 টার্ম ক্ষমতায় ছিলেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, উনিও তো কোনো না কোনো দায়িত্বে ছিলেন। তো সেই জায়গায় তাহলে জামাতের বিচারের প্রস্তুত তখন উঠলো না কেন? যদি না উঠে থাকে তাহলে এখন এই প্রসঙ্গটা কেন? এই কেনর জবাবটা আসলে আমি, আপনি বা আমাদের আপা এখন ঠিক করলে হবে না, এটা সাধারণ মানুষ ঠিক করবে যে এই প্রসঙ্গগুলো মূলত একটা দলকে যখন তারা জনপ্রিয়তার দিক থেকে তাকে আর আদর্শিকভাবে বা কাজের দিক থেকে ফেস করা যায় না, তখন ইতিহাস টেনে তাকে ছোট করার একটা
সুযোগ বের করা হয়। ঠিক একইভাবে কিন্তু আপনারাও বিএনপিকে আবার চাঁদাবাজ বলেন, দুর্নীতিগ্রস্ত বলেন, আপনারা কিন্তু বিএনপির সঙ্গেই ক্ষমতায় ছিলেন, আন্দোলন করেছেন, তাহলে সেটা আপনারাও নিচ্ছেন কিনা? না, সেটা তো এখনকার মানে চাঁদাবাজি প্রসঙ্গ, সন্ত্রাস, দখলদার, এগুলো তো টেন্ডারবাজি, এগুলো তো এখনকার বাস্তবিক ব্যাপার। এখন এটা জেনারেশন দেখতেছে। আর 71 ইস্যু নিয়ে যে জনাব তারেক রহমান নিজে কথা বলতেছেন, উনি নিজেও কিন্তু এটার বাস্তব সাক্ষী না। উনি ওটা শুনে বলতেছেন, ওনারই কিন্তু একটা বক্তব্য আছে। যখন এই 30 লক্ষ কথা বলা হয়েছে, তখন উনি দাঁড়িয়ে এটার প্রতিবাদ করেছেন। 30 লক্ষ কোথায় পেয়েছেন? এটা সর্বোচ্চ 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষের বেশি হবে না। এটা তো শেখ মুজিব ভুলে বলে ফেলেছিল। তো সেই ভুল কথাটা এখন যদি আবার আমি শুদ্ধ করে বলি বা শুদ্ধ করে বলার চেষ্টা করি, এই বিচার বিশ্লেষণগুলো এদেশের জনগণ করবে। সুতরাং আমার মনে হয় না যে এই ইস্যুগুলো গুরুত্বপূর্ণ। এটা স্বাধীনতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, স্বাধীনতার 3টা মূল স্তম্ভ আমাদের কাছে গুরুত্বপূর্ণ: সাম্য, মানবিকতা, ন্যায় বিচার বা যেটা সামাজিক ন্যায় বিচার, এটা গুরুত্বপূর্ণ। এই 3টা ইস্যুতে আসলে কি ভূমিকা দলগুলো পালন করছে, সাম্যের ক্ষেত্রে কি ভূমিকা, মানবিকতার ক্ষেত্রে কি ভূমিকা, সেই জায়গাটাই এখন জনগণের কাছে ইম্পর্টেন্ট হয়ে গেছে।